আজ আপনারা শুনবেন শার্লক হোমস সিরিজের সর্বপ্রথম লেখা কাহিনী দ্য স্টাডি ইন স্কারলেট। হোমস রচয়িতা স্যার আর্থার কোনান ডয়েল জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের এডিনবার্গে 1859 সালের 22শে মে। তিনি জন্মসূত্রে ছিলেন আইরিশ। তিনি মেডিকেল সার্জন হিসেবে নিজের কর্মজীবন শুরু করলেও সারা বিশ্ব জুড়ে তিনি পরিচিত শার্লক হোমসের সৃষ্টিকর্তা হিসেবে। হোমসের প্রথম কাহিনী আ স্টাডি ইন স্কারলেট প্রকাশিত হয় ব্রিটেনস ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় 1887 সালে। এরপর আমেরিকার স্ট্র্যান্ড ম্যাগাজিনে কাহিনীটি প্রকাশিত হতেই বিশ্ব জুড়ে হোমসের জয় জয়কার শুরু হয়ে যায়। আজ আপনারা শুনছেন অভিষেক শিকদারের অনুবাদে দ্য স্টাডি ইন স্কারলেট প্রথম পর্ব। 1878 সালে আমি অবশেষে আমার ডাক্তারি পড়াশোনা শেষ করে নেটলেতে যাই অ্যাসিস্ট্যান্ট আর্মি সার্জন হিসেবে। আমায় যে রেজিমেন্ট দেওয়া হয় তা তখন আফগান যুদ্ধের জন্য ভারতে ছিল। আমায় বম্বে পাঠিয়ে দেওয়া হয় রেজিমেন্টে সার্ভিস দেওয়ার জন্য, যা আমার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায়। যুদ্ধে আমার কাঁধে একটা জেজেল বুলেট এসে লাগে। গুলিটা এতটাই ক্ষতিগ্রস্ত করেছিল আমায় যে আমার আর্মির কেরিয়ার শেষ হয়ে যায়। বাঁচার আশাই ছিল না, তবু মিরাকল তো ঘটে। সেই মিরাকলেই আমি বেঁচে যাই। কিন্তু আমার আর আর্মিকে সার্ভিস দেওয়ার মতো শরীরের অবস্থা ছিল না। আমি লন্ডনে ফিরে আসি। লন্ডনে ফেরার পর আমার পকেটে কানা কড়িও ছিল না। লন্ডনে বাড়ি ভাড়া পাওয়া চাপ এবং ভাড়া এতটাই বেশি যে আমার মতো এক বেকারের পক্ষে সেই ভাড়া দেওয়া অসম্ভব ছিল। প্রথম কিছুদিন আমি লন্ডনের এক হোটেলে ছিলাম, কিন্তু হোটেলের যা খরচা তাতে আমায় সেই হোটেল ছাড়তেই হতো। ক্রাইটেরিয়ান নামের এক বারে বসে এরপর কি করব তাই ভাবছি, এমন সময় হঠাৎ আমার কাঁধে একটা হাত এসে পড়ল। ঘুরে দেখি আমার বহুদিনের বন্ধু স্ট্যামফোর্ড আমার দিকে তাকিয়ে হাসছে। নির্বান্ধব লন্ডনে হঠাৎ একজন চেনা মুখের মানুষের সাথে দেখা হলে যে কি পরিমাণ আনন্দ হয় তা বলে বোঝানো সম্ভব নয়। আজকাল কি করছো ভাই? জিজ্ঞেস করলো স্ট্যামফোর্ড। তোমায় যে এখানে দেখতে পাবো তা ভাবতেই পারিনি। আমি স্ট্যামফোর্ডকে আমার যুদ্ধের ইতিহাস সংক্ষেপে বললাম। সব শুনে স্ট্যামফোর্ডের মুখ হাঁ হয়ে গেল। সর্বনাশ, তুমি তো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছ হে। তোমার ভাগ্য ভালো বলতে হবে। তা এখানে এই বারে কি করছো? আপাতত থাকার জন্য একটা বাসা খুঁজছি। হোটেলের যা বিল, তাতে আমার মতো বেকার মানুষের পক্ষে সেখানে থাকা সম্ভব নয়। তোমার হাতে কি এমন কোনো বাড়ি আছে যেখানে সস্তায় থাকতে পারবো? স্ট্যামফোর্ডের মুখে একটা হাসি খেলে গেল। মজার ব্যাপার কি জানো? আজ তুমি দ্বিতীয় ব্যক্তি যে আমায় ঠিক একই কথা বললে। দ্বিতীয় ব্যক্তি? প্রথমটাকে? আরে একটা পাগলাটে টাইপের লোক, হাসপাতালের কেমিক্যাল ল্যাবে কাজ করে। আজ সকালেই সে আমায় বলছিল যে তারও বাড়ি ভাড়া দেওয়ার খুব অসুবিধে হচ্ছে, একজন রুম পার্টনার পেলে খুব ভালো হতো। বাহ, এ তো আমার জন্য সোনায় সোহাগা। আমার কোনো আপত্তি নেই কিন্তু কারোর সাথে শেয়ারে থাকায়। হ্যাঁ, পকেটটাও তো দেখতে হবে। লন্ডনে বাড়িঘরের যা ভাড়া, তাছাড়া একজন পার্টনারও পাওয়া যাবে। আর কি চাই? স্ট্যামফোর্ড তার ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, তুমি এখনও শার্লক হোমসকে চেনো না বন্ধু, তাই এই কথা বলছো। রুম পার্টনার হিসেবে লোকটা কিন্তু খুব একটা সুবিধের নয়। কেন? এই ক্রিমিনাল নাকি? না, ঠিক ক্রিমিনাল না, তবে কেমন যেন অদ্ভুত। সায়েন্সের পার্টিকুলার কিছু শাখায় ওর অদম্য উৎসাহ, আবার অনেক সাধারণ বিষয় আছে যা ও জানেই না। মেডিকেল স্টুডেন্ট কি? ও যে ঠিক কিসের ছাত্র তা কেউ জানে কি না সন্দেহ। ওর অ্যানাটমির জ্ঞান মারাত্মক, কেমিস্ট্রির জ্ঞান অসাধারণ। কথা বললে মনে হয় কোনো সময় রেগুলার মেডিকেল ক্লাস করেছে। কিন্তু ওর আরও এমন অনেক বিষয়ে জ্ঞান আছে যা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। তুমি তাকে এই নিয়ে কোনোদিন কিছু জিজ্ঞেস করনি? না, জিজ্ঞেস করলেও উত্তর পাওয়া ওর থেকে সহজ নয়। সে যাই হোক, একবার কথা বলে দেখতে ক্ষতি কি? যদি আমায় কারুর সাথে থাকতেই হয়, আমি এমন লোকই প্রেফার করব যে একটু পড়াশোনা করে এবং নানা বিষয়ে নলেজ আছে, তাই না? তুমি বলো, তুমি কবে আমায় ওর সাথে দেখা করাতে পারবে? স্ট্যামফোর্ড একটু ভেবে বলল,
এখন বোধহয় ওকে ল্যাবেই পাবো। হয় ও সপ্তাহের পর সপ্তাহ ল্যাবে আসেই না, আর নয়তো মাসের পর মাস ওখানেই পড়ে থাকে। পাগল টাইপের লোক, বুঝলে? তাহলে এখন দেখা করা যায় ওর সাথে? কেন নয়, চলো এখনই নিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে স্ট্যামফোর্ড আমায় হোমসের ব্যাপারে আরও কিছু বলল। দেখো ওয়াটসন, যদিও তুমি আমার অনেক পুরনো বন্ধু, কিন্তু যদি হোমসের সাথে তুমি থাকতে না পারো তাহলে কিন্তু আমায় দোষারোপ করো না। হ্যাঁ, আমি কিন্তু ওর ব্যাপারে খুব বেশি কিছু জানি না। আমাদের শুধু কয়েকবার মাত্র দেখা হয়েছে, ব্যাস। ওর সঙ্গে থাকবে এই কথা তুমি আমায় বলেছ, তাই আমার কিন্তু কোনো দায়িত্ব থাকছে না। সেসব নিয়ে ভেবো না স্ট্যামফোর্ড, পছন্দ না হলে বেরিয়ে আসতে কতক্ষণ। তবে আমার মনে হচ্ছে তুমি হাত ধুয়ে ফেলতে চাইছো। কেন বলো তো? দেখো, তেমন কিছু থাকলে আমায় আগে থেকেই বলে দাও কিন্তু। এটা অত সহজে ব্যাখ্যা করা সম্ভব নয় ওয়াটসন, ভাষায় এর ব্যাখ্যা হয় না। তবে তুমি তো যাচ্ছ, নিজেই দেখতে পাবে। আরে কিছু তো বলো। কি জানো ওয়াটসন, আমি ওকে মৃতদেহের উপর পর পর লাঠির বাড়ি মারতে দেখেছি। জিজ্ঞেস করলে বলেছে মরার পরে আঘাতের চিহ্ন আদৌ ফোটে কিনা, বা ফুটলেও কতটা ফোটে তা দেখতে চাইছিল নাকি। তুমি এর পরেও বলবে ও মেডিকেল স্টুডেন্ট নয়? হ্যাঁ বলবো, ভগবান জানে ও ঠিক কী নিয়ে পড়াশোনা করেছে। যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি। তুমি এবার নিজেই ওকে দেখে বিচার করো। কথা বলতে বলতে আমরা একটা সরু গলির মধ্যে ঢুকলাম। একটু এগিয়ে একটা ছোট্ট দরজা দিয়ে আমরা ঢুকে পড়লাম একটা হাসপাতালে। হাসপাতাল আমার কাছে নতুন কিছু নয়। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে লম্বা করিডোর ধরে একেবারে শেষ প্রান্তে একটা বাঁকা প্যাসেজের কাছে এসে দেখতে পেলাম ল্যাবরেটরিটা। ল্যাবটা আকারে বেশ বড়। অসংখ্য বোতল রাখা আছে চারদিকে। লম্বা নিচু টেবিলে ল্যাবের অধিকাংশ কার্পেট এরিয়াই ভরে আছে। এছাড়াও টেস্ট টিউব, বুনসেন বার্নার ইত্যাদি প্রয়োজনীয় জিনিসে ল্যাবটা ভর্তি। ঘরে মাত্র একটাই লোককে দেখতে পেলাম। একটা টেবিলের উপর আমাদের দিকে পেছন করে ঝুঁকে আছে। আমাদের পায়ের শব্দ পেয়ে সে ফিরে তাকালো, আর তাকিয়েই উৎসাহে চেঁচিয়ে উঠল, পেয়ে গেছি। বলতে বলতে সে আমাদের দিকে হাতে একটা টেস্ট টিউব নিয়ে দৌড়ে এলো। আমি এমন একটা পদার্থ পেয়েছি যা শুধুমাত্র হিমোগ্লোবিনের সাথেই রিয়্যাক্ট করে, আর কোনো কিছুর সঙ্গে নয়। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন সে একটা সোনার খনি আবিষ্কার করে ফেলেছে ওর হাতের ওই টেস্ট টিউবের মধ্যে। এই হলো শার্লক হোমস, ওয়াটসন। আর হোমস, এ আমার বন্ধু ডক্টর জন ওয়াটসন। কেমন আছো? বলে আমার সাথে হ্যান্ডশেক করেই সে হঠাৎ বলল, আফগানিস্তানে ছিলে বোধহয়। তুমি কি করে জানলে? যাকে, এখন আসল প্রশ্ন হলো হিমোগ্লোবিন। তুমি নিশ্চয়ই আমার আবিষ্কারের গুরুত্ব বুঝতে পারছো। হ্যাঁ, কেমিক্যালি এটা সত্যিই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার, কিন্তু এটা প্র্যাকটিক্যালিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবিষ্কার বন্ধু। তুমি কি বুঝতে পারছো এটা দিয়ে আমরা কি করতে পারি? সামান্যতম ব্লাড স্টেনও ধরা পড়বে আমার এই আবিষ্কারের ফলে। এদিকে এসো। হোমস আমার হাত ধরে তার কাজের টেবিলের দিকে প্রায় টেনেই নিয়ে গেল। একটু ফ্রেশ রক্ত দরকার ছিল। রক্ত। বিড়বিড় করে এই কথা বলে সে একটা ছুঁচ নিজের আঙুলে অবলীলায় ফুটিয়ে রক্ত বার করে ফেলল। তারপর কয়েক ফোঁটা রক্ত সে একটা টেস্ট টিউবের ভেতর চালান করে দিল। এবার এই রক্তটা 1 লিটার জলে মেশানো যাক, দেখি কি হয়। এই বলে সে রক্তটা জলের বালতিতে ফেলে তার মধ্যে চিনির দানার মতো দেখতে কয়েকটা পদার্থ ফেলে দিল। এতদিন তুমি জানতে যে এই সামান্য রক্ত 1 লিটার জলে মিশলে রক্তের কোনো ট্রেসই পাওয়া যায় না, জলটা জলই মনে হয়, তাই তো? কিন্তু এবার দেখো। তারপর কয়েক ফোঁটা তরল জাতীয় জিনিস সেই বালতিতে ফেলতেই সঙ্গে সঙ্গে বালতির জলটা গাঢ় মেহগনি রঙে পরিণত হয়ে গেল। দেখো, দেখলে? তোমার কি মনে হচ্ছে এবার? কথাগুলো বলতে বলতে হোমস শিশুদের মতো হাততালি দিচ্ছিল আর লাফাচ্ছিল, যেন কোনো পরিণত বয়স্ক পুরুষ নয়, আমার সামনে দাঁড়িয়ে আছে একজন বছর 10-এর ছোট্ট ছেলে। দারুণ মনে হচ্ছে,
কোনো সন্দেহ নেই। সত্যি দারুণ। পুরনো গুইসিয়াম টেস্টটা অপদার্থ, কোনো কাজের নয়। মাইক্রোস্কোপের তলায় ফেলে যে পরীক্ষাটা, ওটাও ফালতু। আসল টেস্ট আবিষ্কার করেছি আমি। ইয়েস, শার্লক হোমস। এবার থেকে আর কোনো ক্রিমিনাল ছাড়া পাবে না। কি, তাই তো? কোনো সন্দেহই নেই। ক্রিমিনাল কেসগুলো এতদিন এই পয়েন্টেই ঝুলে থাকতো, জানো ওয়াটসন। ধরো একজন খুনি কয়েক মাস পর ধরা পড়ল, তার জামাকাপড় চেক করা হলো, তাতে কালো বা গাঢ় বাদামি দাগও ধরো পাওয়া গেল, কিন্তু সেগুলো রক্তের দাগ না কাদার দাগ না কফির দাগ, প্রমাণ হবে কি করে? শুধু এই প্রমাণ না হতে পারার জন্যই বহু খুনি এতদিন ধরে লন্ডনের রাস্তায় মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এবার থেকে আর সেটা হবে না। এই শার্লক হোমস টেস্ট এবার থেকে সব খুনির হাতে হাত কড়া পড়াবে। কথা বলতে বলতে হোমসের চোখ দুটো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছিল, এবং সে শেষের কথাগুলো বলতে বলতে মাথাটা এমনভাবে ঝোঁকালো যেন অদৃশ্য কারুর প্রশংসার উত্তরে বাও করছে। কংগ্রাচুলেশনস হোমস, তোমার এই আবিষ্কারের জন্য। আমি আমার হাত বাড়িয়ে দিলাম এই অদ্ভুত লোকটার উদ্দেশ্যে, যার সঙ্গে আমার একটু আগেই পরিচয় হয়েছে, যার নাম শার্লক হোমস। স্ট্যামফোর্ড এতক্ষণে কথা বলল। আমরা কিন্তু এখানে অন্য কারণে এসেছি হোমস। তুমি আমায় বলেছিলে একজন রুম পার্টনার খুঁজে দেওয়ার জন্য। আমার এই বন্ধু তোমার সঙ্গে তোমার ফ্ল্যাটে থাকতে চায়, শেয়ারে। হোমস যেন হাতে চাঁদ পেল, বলল, আরে বাহ, এটা তুমি আগে বলবে তো। আমি তো থাকি বেকার স্ট্রিটের একটা বাড়িতে। আচ্ছা, তোমার কড়া তামাকের গন্ধে অসুবিধে হয় না তো? এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই বলা। আমি বললাম, আমি নিজেই কড়া তামাক দিয়ে ধূমপান করি। ও, ভেরি গুড, ভেরি গুড। আমি মাঝে মাঝে নানা কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকি, তাতে তোমার কোনো অসুবিধেই নেই। ও, ফ্যান্টাস্টিক। ও, আরেকটা কথা, ভায়োলিনের আওয়াজ তোমার কেমন লাগে? মানে বাজনা? সেটা নির্ভর করছে কে বাজাচ্ছে তার উপর। ভায়োলিন এমন একটা ইনস্ট্রুমেন্ট না, বেসুরো বাজালে বড্ড কানে লাগে। বেশ, তাহলে তো হয়েই গেল। আমার আর কি দোষ আছে? হ্যাঁ, আমি কিন্তু প্রায় হপ্তার পর হপ্তাহ চুপচাপ থাকি, একটা কথাও বলি না। সেই সময় আমাকে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, একা থাকতে দিতে হবে। হ্যাঁ, আমি আপনার থেকেই ঠিক হয়ে যাব। তুমি কিছু বলবে? আমি একটা বুলডগ পুষি। আমার স্নায়ু এখনও সুস্থ নয়। আমি অসম্ভব কুঁড়ে, আর তেমন কিছু নেই। তাহলে তো সব ঠিকই আছে। তুমি কাল ঠিক দুপুর 12টায় এখানে এসো, আমি তোমাকে ঘরটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি মাথা নাড়লাম। তারপর সদ্য পরিচিত অদ্ভুতুরে মানুষটিকে তার কেমিক্যাল, টেস্ট টিউব, বুনসেন বার্নারের জগতে ফেলে আমরা বেরিয়ে এলাম। পরের দিন কথা মতো আমরা দেখা করে বেকার স্ট্রিটের ঘরটা দেখতে গেলাম। ঠিকানা 221B বেকার স্ট্রিট। ঘরটা দেখে আমার তো বেশ পছন্দ হলো। ফ্ল্যাটটায় 2খানা বেডরুম, বড় একটা বসার ঘর, 2খানা বড় বড় জানলা আছে। ঘরে আগে থেকেই আসবাব আছে, তাই আমাদের আলাদা করে কিছু কিনতে লাগবে না। আমি ঠিক করলাম আমি এখানেই থাকবো। সত্যি বলতে স্ট্যামফোর্ড বোধহয় আমায় অযথাই ভয় দেখিয়েছিল। হোমস ফ্ল্যাটমেট হিসেবে ততটাও ভয়ানক কিছু নয়। রোজ রাত 10টায় শুয়ে পড়ত, আর সকালে আমার ওঠার আগেই বেরিয়ে যেত। কোনো দিন কেমিক্যাল ল্যাব, কোনো দিন ডাইসেকশন রুম, এই করেই তার দিন কাটত। সে যে ঠিক কী কাজ করে তা নিয়ে একটু দ্বন্দ্ব অবশ্য আমার ছিল, এবং যত দিন এগোতে লাগলো হোমসকে নিয়ে আমার কৌতূহল বেড়েই চলল। তার জীবনের লক্ষ্য কী, সে কি করে, সে কিভাবে ইনকাম করে, কিছুই আমি বুঝতে পারছিলাম না। আমি আবিষ্কার করেছিলাম তার বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞান আছে, কিন্তু অনেক সাধারণ বিষয়ে তার জ্ঞান শূন্য। যেমন সে জানতই না যে সূর্য আসলে একটা নক্ষত্র এবং পৃথিবী সহ বিভিন্ন গ্রহ তাকে কেন্দ্র করে ঘুরে চলেছে। আমার কাছে এই তথ্য শুনে সে যেন আকাশ থেকে পড়ল। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, সে কি, তুমি এটা জানো না? না, জেনে ভালোই লাগলো, তবে আমি চেষ্টা করবো এটা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে। মানে? দেখো, যে জিনিস আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে না সেটা মাথায় রেখে কি লাভ? তাই বলে এটা তুমি জানবে না?
আচ্ছা বলো তো ওয়াটসন, তুমি রোজ যা করো, এই ধরো খাবার খাও, তামাক খাও, বাইরে দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসো, এইসব কাজে সূর্য, নক্ষত্র না গ্রহ, পৃথিবী তাকে কেন্দ্র করে ঘোরে না পার্কে বসে আড্ডা মারে, তা জানা তোমার কোনো কাজে লাগে কি? বুঝলাম অহেতুক তর্ক বাড়িয়ে লাভ নেই। হোমস একটা পিকুলিয়ার লোক, তবে সে দারুণ ভায়োলিন বাজায় এটা মানতেই হবে। মাঝে মাঝেই সে ভায়োলিন হাতে তুলে নিত, তারপর সুরের এক অদ্ভুত মূর্ছনায় আমি হারিয়ে যেতাম। তবে মাঝে মাঝেই তার সাথে দেখা করতে কিছু লোক আসতো। এই সময়টায় তাকে ডিস্টার্ব করা একদম বারণ ছিল। সে আগন্তুককে সঙ্গে নিয়ে নিজের ঘরে ঢুকে যেত, তারপর ঘন্টার পর ঘন্টা সেই ঘরের দরজা বন্ধ থাকত। মাঝে মাঝে আমার সন্দেহ হতো হোমস কি কোনো ক্রিমিনাল। এর উত্তর আমি পেয়েছিলাম বেশ কিছুদিন পরে। সেদিন আমি সময়ের আগেই উঠে পড়েছিলাম। আমাদের ল্যান্ডলেডি আমার লেটে ওঠার অভ্যেসের সঙ্গে এতটাই মানিয়ে নিয়েছিলেন যে আমার কফিটাও তখনও অবধি তিনি বানাননি। বাধ্য হয়ে আমি ব্রেকফাস্ট টেবিলে এসে বসলাম। হোমস তখনও ব্রেকফাস্ট শেষ করেনি। সকালের কাগজটা টেবিলে রাখা ছিল এবং একটা আর্টিকেলে পেন্সিল দিয়ে মার্ক করা, তাই আর্টিকেলটায় স্বভাবতই আমার চোখ গেল। আমি কাগজটা তুলে নিয়ে দেখলাম সেটা দ্য বুক অফ লাইফ নামে একটা বইয়ের সমালোচনা। সমালোচনায় মোটেই ভালো কিছু লেখা নেই, বরং লেখককে একজন উন্মাদ হিসেবেই প্রতিষ্ঠা করা হয়েছে। আমি দেখলাম লেখক লিখেছেন একটা জলের বিন্দু দেখেই নাকি বলে দেওয়া সম্ভব সেটা আটলান্টিক মহাসাগরের নাকি নায়াগ্রা জলপ্রপাতের। কোনো মানুষকে এক ঝলক দেখেই নাকি তার পেশা, তার পরিচয়, তার নেশা আছে কি না, থাকলে কী ধরনের নেশা, এইসব বলে দেওয়া যায়। হ্যাঁ, কী সব ভুলভাল জিনিস আজকাল লেখে সবাই। কাগজটা মুড়ে রাখতে রাখতে আমি বলে উঠলাম, কি ব্যাপার? এই আর্টিকেলটা, এই তুমি যেটা মার্ক করেছো পেন্সিল দিয়ে, আমি বাজি ফেলে বলতে পারি এই বইতে যা লেখা আছে, মানে একজন মানুষকে দেখে তার সম্বন্ধে এত কিছু বলে দেওয়া, তা শুনতে ভালো লাগে, বাস্তবে হয় না। তাই নাকি? তাহলে আমি বলবো তুমি বাজির টাকাটা হেরে যাবে বন্ধু। মানে? মানে বইটা আমারই লেখা। কি তোমার লেখা? অবজারভেশন অ্যান্ড ডিডাকশন, এই দুটো জিনিসকে কার্যকারণ সূত্রে বেঁধে ফেলতে পারলে যে কোনো মানুষের সম্বন্ধে সব কিছু বলে দেওয়া সম্ভব। এবং তা কিভাবে হয়? আমার একটা ব্যবসা আছে, আমার বিশ্বাস আমি দুনিয়ার একমাত্র মানুষ যার এই ব্যবসাটা আছে। কিসের ব্যবসা? আমি একজন কনসালটেন্ট ডিটেকটিভ। কনসালটেন্ট ডিটেকটিভ? সে আবার কি? মানে ধরো কোনো অপরাধের কুল কিনারা কেউ করতে পারছে না, হতে পারে সেটা প্রাইভেট কোনো ডিটেকটিভ এজেন্সি, আবার ধরো স্কটল্যান্ড ইয়ার্ড, তখন তারা আমার কাছে আসে, আমাকে কেসের সমস্ত ডিটেইলস বলে এবং সেই ডিটেইলস থেকে আমি তাদের অপরাধীকে এবং তাকে কিভাবে শনাক্ত করতে হবে তার সূত্রটা বলে দিই। মানে এই ঘরে বসেই তুমি কোথায় কোন অপরাধ হয়েছে এবং সেটা কে করেছে তা বলে দাও? মাই ডিয়ার ওয়াটসন, অপরাধী ধরতে অকুস্থলে যাওয়ার দরকারই পড়ে না। ইয়েস, অন্তত আমার তো পড়ে না। অপরাধী ধরতে তথ্য দরকার হয়, জায়গা নয়। তথ্য যদি ঠিকঠাক পাওয়া যায়, যে কোনো অপরাধীকে দুনিয়ার যে কোনো প্রান্তে বসেই শনাক্ত করা সম্ভব। তা আবার হয় নাকি? হয় না? আচ্ছা 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 বলো তো, আমি তো কোনো দিন আফগানিস্তান যাইনি, তোমার সঙ্গে আগে থেকে আমার আলাপও ছিল না, তাহলে আমি কিভাবে তোমাকে প্রথম থেকেই বলেছিলাম আফগানিস্তানের কথা? হ্যাঁ, সেটা আমার একটু অবাক লেগেছিল বই কি। অবাক হওয়ার কোনো কারণই নেই ওয়াটসন, স্রেফ যুক্তি আর অবজারভেশন। তোমায় দেখেই আমার মনে হয়েছিল তুমি মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, কিন্তু চুল কিন্তু আর্মির লোকেদের মতো ছাটা, অর্থাৎ তুমি আর্মির ডাক্তার। তোমার চামড়া রোদে তেতে পুড়ে গেছে, অর্থাৎ তুমি দীর্ঘদিন ইংল্যান্ডের বাইরে ছিলে, মানে ওই এশিয়ার কোনো জায়গায়। তোমায় দেখেই বোঝা যায় তুমি সম্প্রতি খুব বড় কোনো দুর্ঘটনা থেকে ফিরেছ। তোমার বাঁ কাঁধটা এখন স্টিফ হয়ে আছে, অর্থাৎ চোটটা ওখানেই ছিল, খুব সম্ভবত যুদ্ধে গুলি লাগার ফল। এবার যদি এই সবগুলোকে একসাথে করো, মানে এশিয়ার এমন কোনো জায়গায় এই মুহূর্তে ইংল্যান্ডের একজন আর্মির ডাক্তার যুদ্ধে গুলি খেতে পারে, একমাত্র উত্তর আফগানিস্তান। আমি চমৎকৃত হয়ে বললাম, আরে বাস, এই তোমার কথায় না আমার এডগার অ্যালান পোয়ের ডিউপিনের কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমি এতদিন জানতাম এমন চরিত্র শুধু বইয়ের পাতাতেই থাকে। তুমি আমার পোয়েট ডুপিনের সঙ্গে তুলনা করছো? হোমস তার পাইপে তামাক ভরতে ভরতে বলল, আমার মতে ডুপিন একজন সাধারণ মানের গোয়েন্দা, তার অনেক কারণও আছে।
বেশ, কিন্তু গাবোরিওর কাজ সম্বন্ধে তুমি কি বলবে? বোগাস। আমার রাগ হয়ে গেল। সারা বিশ্ব যে লেখকদের গোয়েন্দা কাহিনীকে মাথায় তুলে রাখে তাদের এই অহংকারী চিমসে মার্কা লোকটা বলছে বোগাস। আমি চেয়ার ছেড়ে উঠে গেলাম জানলার কাছে। দেখলাম একজন লোক আমাদের জানলার তলার রাস্তায় উল্টো দিকের ফুটপাথে দাঁড়িয়ে ইতিউতি তাকাচ্ছে। লোকটার হাতে একটা বড় নীল রঙের খাম ছিল। বোঝাই যাচ্ছিল সে কোনো চিঠি কাউকে দিতে এসেছে, কারণ সে সব বাড়িগুলোর নম্বরের দিকে তাকাচ্ছিল। আমার মনে হলো হোমসকে একটু মজা দেখানো দরকার। আচ্ছা বলো তো ওই লোকটার সম্বন্ধে কিছু। কোন লোকটা? ওই রিটায়ার্ড নৌসেনার সার্জন? হোমস আবার বাতেলা ঝাড়তে শুরু করেছে। ও ভালোই জানে আমার পক্ষে ওই লোকটা নৌসেনার সার্জন কিনা এবং সে রিটায়ার করেছে কিনা তা বোঝা সম্ভব নয়। আমি এইসব ভাবছি, এমন সময় দেখি লোকটা আমাদের দরজায় লেখা নম্বরের দিকে তাকিয়ে আমাদের ঘরের দিকেই এগোতে শুরু করলো, এবং তারপরেই আমি সিঁড়িতে পায়ের আওয়াজ পেলাম। লোকটা আমাদের দরজায় এসে অভিবাদন জানিয়ে চিঠিটা আমার হাতে দিয়ে বলল, এটা মিস্টার শার্লক হোমসের জন্য। ঈশ্বর এক অসাধারণ সুযোগ আমায় এনে দিয়েছেন হোমসের ভাঁওতা হাতে নাতে ধরার জন্য। আমি নিতান্তই যেন অনাগ্রহী এইভাবে বললাম, আচ্ছা আপনি কি করেন? আমি সার্জেন্ট ছিলাম স্যার, রয়্যাল মেরিন লাইট ইনফ্যান্ট্রির। লোকটা আবার অভিবাদন জানিয়ে চলে গেল। আমার মুখটা বোধহয় দেখার মতো হয়েছিল। এমন অকাট্য প্রমাণ পেয়ে আমার মুখে কথা সরছিল না বলাই বাহুল্য। তবে কিছু কথা আমার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছিল। হয়তো হোমস নিজেকে বড় দেখানোর জন্য এই লোকটাকে ফিট করে রেখেছিল, কিন্তু এই থিওরি একটা জায়গাতেই নাকচ হয়ে যায়। আমি যে জানলার ধারে যাব তা হোমস জানবে কেমন করে? বাধ্য হয়েই আমাকে আবার হোমসেরই শরণাপন্ন হতে হলো। আচ্ছা তুমি কেমন করে জানলে লোকটার পেশা? এখন এসব বাজে কথা মাথায় আসছে তোমার? তুমি সত্যি বুঝতে পারোনি লোকটাকে দেখে যে ও নেভি রিটায়ার্ড সার্জন? না, আমি কি করে বুঝবো? ওহো, লোকটার হাতে একটা নীল রঙের বড় নোংরের ট্যাটু ছিল, যেটা বোঝায় ও সমুদ্রের জাহাজের সঙ্গে পেশাগতভাবে যুক্ত। লোকটার কাছে একটা নেভির লোকেরা যা ইউজ করে সেই রকম একটা ব্যাগ ছিল। ওর হাঁটা চলা, ওর তাকানো, সবটা দেখে বোঝা যায় যে উচ্চ পদে ছিল। কিন্তু লোকটার যা বয়স তাতে ওর পক্ষে রিটায়ার করাটাই স্বাভাবিক। এ তো সামান্য ব্যাপার। অসাধারণ। পাতি লোকেদের কাছে এটা অসাধারণই লাগবে ওয়াটসন। এগুলো সামান্য অবজারভেশন ক্ষমতা থাকলেই জানা যায়। হ্যাঁ যাকে, এখন এই চিঠিটা আমার একটু পড়ে শোনাবে? আমি চিঠিটা নিলাম আর হোমসকে পড়ে শোনালাম। মাই ডিয়ার শার্লক হোমস, কাল রাত 3টে নাগাদ একটা বাজে ব্যাপার ঘটেছে লরিসন গার্ডেনে। জায়গাটা ব্রিক্সটন রোডে। আমাদের যে পাহারাদার ছিল সে ওখানে একটা বাড়িতে দুটো আলো দেখতে পায়। সে আশ্চর্য হয়েছিল কারণ বাড়িটা ফাঁকা। সন্দেহ হওয়ায় আমাদের পাহারাদার বাড়িটায় যায় এবং একজন ভদ্রলোকের মৃতদেহ আবিষ্কার করে। দেহ তল্লাশি করে সে একটা কার্ড পায় যাতে লেখা এনক জে গ্রেবার, ক্লিভল্যান্ড, ওহিও, ইউএসএ। কোনো ডাকাতি বা চুরি হয়নি, দেহে কোনো আঘাতের চিহ্নও নেই। ঘরে রক্তের চিহ্ন আছে কিন্তু মৃতদেহে কোনো রক্তের চিহ্ন নেই। গোটা ঘটনাটাই একটা হেঁয়ালির মতো। যদি তুমি এখানে 12টার মধ্যে আসতে পারো তুমি আমায় দেখতে পাবে। আমি এখানেই আছি, আমি তোমার অপেক্ষায় আছি। ও হ্যাঁ, আমি ঘরের কোনো জিনিস এক চুলো এদিক ওদিক করিনি, যেমনটা তুমি চাও। তুমি এলে স্কটল্যান্ড ইয়ার্ড তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। ইতি টবলাস গ্রেগসন। গ্রেগসন স্কটল্যান্ড ইয়ার্ডের সবচেয়ে ধুরন্ধর গোয়েন্দা, আর লেস্ট্রেড হলো একটা গাম্বাট। যদিও দুজনেই গোয়েন্দা হওয়ার যোগ্য, কিন্তু ওদের সমস্যা হলো ওরা পুরনো পদ্ধতির বাইরে বেরোতেই পারে না। আর দুজনকে খুব হিংসে করে। যদি ওখানে গিয়ে দুজনকেই দেখা যায় না তাহলে বেশ মজা হবে। কিন্তু তুমি কি যাচ্ছ? মানে আমার খুব ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। আমি তোমার সাথে যেতে পারি? আমি একটা গাড়ি ডেকে আনি? দাঁড়াও, আগে আমি যাবো কিনা ভাবি। কেন? এটাই তো তোমার কাজ, এটাই তো তুমি চাইছিলে। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু আমার যা প্রাপ্য তাকে আমি পাবো।
আমি লিখে দিতে পারি গ্রেগসন আর লেস্ট্রেড পুরো কৃতিত্বটাই একা পকেটে পুরবে। কিন্তু ওরা তোমায় খুব করে রিকোয়েস্ট করছে হোমস। কারণ ওরা জানে আমি ওদের থেকে ফা বেটার। যাকে তুমি যখন বলছো তখন যাওয়াই যায়। আমিও ব্যর্থ হলে ওদের ঘাড়ি চাপিয়ে দেবো, কি বলো? হোমস নিজের কোটটা গায়ে চাপিয়ে নিল, তারপর বলল, টুপিটা নিয়ে নাও ওয়াটসন। তাহলে আমি যাব? হ্যাঁ এসো, যদি তোমার অন্য কোনো কাজ না থাকে। মিনিট কয়েক পরেই আমরা একটা ঘোড়ার গাড়ি ডেকে থামিয়ে তাতে উঠে পড়লাম। হোমস জলদগম্ভীর গলায় কোচওয়ানকে নির্দেশ দিল, লরিসন গার্ডেন, ব্রিক্সটন রোড। কোন রহস্যের মধ্যে গিয়ে পড়তে চলেছে হোমস আর ওয়াটসন? কি আছে লরিসন গার্ডেনে? কে মারল লোকটাকে? কীভাবেই বা সে বিনা রক্তপাতে মরল? আর রক্তপাত ছাড়া ঘরে রক্তের দাগ এলোই বা কীভাবে? জানতে হলে শুনতেই হবে দ্য স্টাডি ইন স্কারলেটের পরবর্তী পর্ব, শুধুমাত্র কার্স স্টেশন চ্যানেলে।